কুষ্টিয়া জেলার একটা ঘটনা, সেই ঘটনাটা আজকে বলতে চাচ্ছি। গল্পটা শুনেছিল তার দাদু এবং জ্যাঠার কাছ থেকে। সেই সময় তাদের বাড়ির পার্শ্ববর্তী গরিব একটা লোক, জমি জমা ছিল না, অসহায় মানুষ, এক কথায় কাঠুরিয়া বলা যায়। আমার বউটা ছিল একটু জল্লাদ টাইপের এবং শুধু বলতো যে এটা নেয় ওটা নেয়, এই করো হ্যান করো ত্যান করো, মানুষের কত কি করো, আমাদের কপালে কিছুই হয় না, এরকমভাবে বলতো। তো একদিন এরকম করতে করতে বন্ধুরা, আষাঢ় মাস, সকালে একটু আবহাওয়া পরিষ্কার ছিল, যার কারণে সে কুড়াল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় গাছ কাটার উদ্দেশ্যে। যখন কিছু খড়ি সংগ্রহ করার পর থেকে শুরু হয় তার বৃষ্টি 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 বৃষ্টি, মানে সারাদিন আর বৃষ্টি থামে না। ওই বৃষ্টির মধ্যে সে কষ্ট করে সে শুকনা খড়ি সংগ্রহ করে, সেটা নিয়ে আসতে ভিজে যায়। এক বোঝার মতো খড়ি সংগ্রহ করে, খড়ির বোঝাটা ঘাড়ে করে নিয়ে আসা দেখে তার বউ বলতেছে, খড়ি বিক্রি হয়নি, খাবে কি সন্তানের, বা আমি কি খাবো, এমনি তো 3 বেলার মধ্যে দুবেলা, 2 বেলাও ঠিক মতো খাওয়াতে পারো না, তার মধ্যে আবার খড়ি নিয়ে আসো, আজকে না খেয়ে থাকা লাগবে, অনেক কথা বলে। তো লাস্ট পর্যায়ে তখন তার বউ বলে, তুমি বাড়িতে আজকে ঢুকবে না, খড়ি বেচে তারপরে বাড়িতে আজকে আসবে, আর তা নাহলে বাড়ির থেকে বের হয়ে যাও। এই কথা বলার পর তখন তার স্বামীকে কোনো কিছুতেই ঢুকতে দেয় না। কোনো কিছুতেই সে বাড়িতে ঢুকতে দেয় না, না দিয়ে তখন সেই স্বামীটা মনের দুঃখে তখন ওই খড়ির বোঝা ফেলে দিয়ে তখন চলে যায়। তার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা কি, ছোটবেলার থেকে কুকুর পালার। তো ছোটোর থেকে একটা বাচ্চা তার পিছু ছিল সব সময়, ওই যে 2টা করে রুটি নিয়ে যায়, ওই 2টা রুটির মধ্যে হয়তো বা একটা রুটি তাক দেয় আর একটা এই খায়। তো যখন ওই পরিস্থিতি যখন হয়, সে মন খারাপ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে তখন বাইরে থেকে বের হয়ে যায়। তো তখন সে কুকুরটা তার পিছনে পিছনে চলে যায়। তো সে মনের দুঃখে চলে যায়। ঘন গহীন জঙ্গল ছিল, বন। সেই বনের মধ্যে বিশাল বড় একটা বটের গাছ ছিল। সে বটের গাছে গোড়ায় যে তখন বসে, আর মনে মনে সে একটা প্রতিজ্ঞা করে তার জীবন আর রাখবে না। এইরকম ভাবে তার মাথাতে একটা ভূত চাপে গেছে। তো ইতিমধ্যে সে কুকুরটা কিন্তু ওর পিছ ছাড়েনি। তো তখন কুকুরটা শুনতে শুনতে তখন ওখানে আটকায় যায়। তখন ওই ঘেউ ঘেউ করে কুকুরটা ও ইশারা করে ডাকে, যে তার মানে তুই এদিকে আয়, আমার কাছে তুই আয়। ওক ডাকতেছে, ওই আসে না। যখন দেখতেছে কুকুর আসে না, তখন ওই জায়গাতে পা দিয়ে হাঁচড়া শুরু করে। তো এর মাঝে যে কথাটা বলতে চাচ্ছি, সে কথাটা হচ্ছে, বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নিত্য নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সে কুকুরটা অনেকখানি ঘুরে ফেলছে, ঘুরে ফেলার পর তখন লোকটা লক্ষ্য করতে যে কুকুর ওখানে কি ঘুরতেছে, পা দিয়ে হাঁচড়ে হাঁচড়ে অনেকক্ষণ থেকে গর্ত করিচ্ছে। তো যখন 1 পা 2 পা করে গেল, দেখে অনেকখানি গর্ত করে ফেলিছে। ওইটা দেখার পর তখন ওই কুড়াল দিয়ে তখন মাটি খনন করা শুরু করলো। যখন ওই মাটি খনন করা শুরু করলো, তখন পাশে কুকুরটা তখন বসে গেল, ওই দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ওই দেখেছে মাটি খনন করা। তো মাটি খনন করতে করতে মোটামুটি এক পর্যায়ে 1 মাজা পর্যন্ত সে খনন করার পর তার বিরক্ত ধরে যায়। ধ্যাত্তেরি, এমনি তো বাড়ির থেকে গন্ডগোল লাগে, সরে চলে আয়, বাড়িতে এক অশান্তি, হ্যাঁ, তারপরে এর কথা মতো যায়, কি এক জ্বালা যন্ত্রণা, এতখানি মাটি আমার খুঁড়ে দিল। তো তখন রাগ করে উঠে চলে আসছে। আসার পর তখন ওই যখন উঠে গেছে, যাওয়ার পর কুকুরটা তখন আবার নামিয়েছে। যখন আবারও পুনরায় যখন পা দিয়ে আঁচড়া শুরু করে, বারবার ডাকে। তো লাস্ট পর্যায়ে কুকুর বাধ্য হয়ে তখন নিজেই উঠে তার লুঙ্গি দাঁত দিয়ে কামড়ে টানে ওকে চলে আসলো। তো আসার পর ওকে আবারও নামায় দেয়, দিয়ে তখন আবারও খোঁড়ার ঠিক এতটুক, আধার যখন করে দেখে যে ছোট্ট একটা বাক্স, তখন ওই কুড়ালের মাথা ঠং করে বেজে ওঠে। ওই তখন যখন লাই তখন করছে, ক্যারে কি এটা, এই জিনিসটা তখন সুন্দর করে চারিদিকে কুড়াল দিয়ে ভালোভাবে খুঁড়ে জিনিসটা তখন তোলার পর দেখে যে অনেক সে জায়গাত মনে করেন যে সোনার পয়সা, গহনা এই ধরনের আছে। ওই জিনিসটা তখন ওখান থেকে কিছু সোনার পয়সা নেয়, নেওয়ার পর সে মনে করেন যে পুনরায় ওই গুপ্তধনটা তখন ওখানে আবার মাটিতে ঢেকে দেয়, দেওয়ার পর সুন্দর করে মুছে দেয়। তো যে সোনার পয়সা মোটামুটি 2-3টা নিচে নামার পর তখন সে ওই বট গাছের নিচে তখন চলে আসে কুকুরের সঙ্গে করে নিয়ে। তো যাই হোক, সে এইরকমভাবে এই কথা ওই কথা বলে কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে অনেক আনন্দ করে। এ কথা বলতে বলতে তখন তার সামনে হুট করে একটা পরী নেমে আসে সেই বট গাছ থেকে। ওইটা যখন ওর নাম ধরে ডাক দেয়, ডাকার পর তখন ওই যখন ওর দিকে তাকায়, একদম হতবাক হয়ে যায়। এত সুন্দর অপরূপ দানাওয়ালা মানুষ কে এটা, তাকায় আছে এক ধ্যানে। তখন বলতেছে, এই জিনিসটা আমি ইচ্ছা করেই তোমার দিছি, তোমার এই ভালো কাজে আমি মুগ্ধ হয়ে গেছি।
হওয়ার কারণে আমি খুশি হয়ে তোমাকে ওই জিনিসটা দিছি। আমি যে সম্পদটা দিছি সেই সম্পদটা তুমি নিছো, ওখান থেকে যতটুকু পারছো নিছো, কিন্তু ওই সম্পদ তোমারই থাকবে, তুমি ছাড়া ওইটা কেউ কখনো ভক্ষণ করতে পারবে না। তো এই কথা বলার পর তখন সে পরী তাকে বলে, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। তো তখন সেই লোকটা বলে যে আমি তো বিবাহিত, আমার সন্তান আছে। তো বলতেছে তোমার স্ত্রী তোমাকে ঠিক মতো খেতে দেয় না, তোমার স্ত্রী একটু লোভী, তুমি আমার সঙ্গে সারা জীবন কাটাবে না তুমি সেই লোভী স্ত্রীর কাছে যাবে। তো তখন সে সিদ্ধান্তে একটু চিন্তা ভাবনা করে বলতেছে না, আমি আর ওর কাছে কখনোই যাব না। এই কথা বলার পর তখন সেই পরীটা তখন বলে যে যাও, এই গ্রামের শেষের দিকে চলে যাও, অমুক সোনারের দোকানে চলে যাবে, ওখান থেকে এই যে একটা যে পয়সা নিছো, এই পয়সাটা তুমি অর্ধেক বিক্রি করবে আর অর্ধেকটা তোমার কাছে রেখে দিবে। যদি বলে কোথায় পাচ্ছে, বলবে যে আমি কাঠুরিয়া, আমি কাঠ কাটতে এই জিনিসটা গাছের গোড়া তুলতে পারছি। সেই পরের দিন ওই জায়গা মতো চলে যায়। যাওয়ার পর সেই দোকানে সেই ঠিকানা অনুযায়ী যাওয়ার পর সেই পয়সাটা যখন বের করে দেয়, দেখার পর স্বর্ণকারের আর বুঝতে বাকি রইল না যে এটা একটা পিওর খাঁটি সোনা। তখন তার কাছে নগদ অর্থ ছিল যতটুকু, সেই পয়সাটাকে 3 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ কিনে নেয়। যে ইতিমধ্যে সে ওই যে গ্রামটা গেছিল সেখানে জায়গা জমি কিনে আস্তে আস্তে সে ধীরে ধীরে বাড়ি করে। ওই যে বাদ বাকি 3 ভাগ সোনা থাকলো, সে 3 ভাগের মধ্যে আস্তে আস্তে ওই 3 ভাগও বিক্রি করে দেয়। আস্তে আস্তে তখন সে মনে করেন যে একটা বাড়ি, সেই রকম একটা জমিদার বাড়ির মতো একটা বাড়ি তৈরি করে। এরকমভাবে দিন যায়, আস্তে আস্তে সে বড় লোক হয়। হওয়ার পর তখন একদিন হঠাৎ করে সে তার স্ত্রী কেমন করে জানি কোনো লোক মাধ্যমে খবর পায় যে তার স্বামী নাকি অনেক বড় বাড়ি করেছে। তো তখন তার স্ত্রী তখন খোঁজ অনুযায়ী তখন চলে আসে দেখে সত্যিকারই। তো ওর স্ত্রী যখন বাড়ির থেকে বের হয়েছে তখনই পরি তখন জানাই দিয়েছে। এর মাঝে একটা কথা, যখন সে জায়গা জমি কিনে আস্তে আস্তে বাড়ি ঘর করে তখন কিন্তু সে পরীকে অলরেডি তার জীবনসঙ্গী করে নিছে। তার বউ যখন আসার পর দেখে বাড়ি ঘরে এরকম এই অবস্থা, তখন বলে তুমি এখানে, তুমি কেন আসছো? তো বলতেছে দেখো, আমি জীবনে যা ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও, সেই সাবেক জীবনে ফিরে যায়, এটা আমার দ্বারা অসম্ভব, আমি তোমার সঙ্গে ঘর সংসার করতে পারবো না, তুমি তোমার মতো করে চলে যাও। সে অনেক পা ধরে হাত ধরে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, কিছুতেই বলে যে না, আমার দ্বারা সম্ভবই না। এরকমভাবে কথাবার্তা বলার পর সে কোনো কিছুতে রাজি হয় না এবং সে তার প্রথম স্ত্রীর কাছে যায় না। তো তখন তার স্ত্রী ছিল ভীষণ জেদি এবং চালাক আগের থেকে। তার পিছনে একটা কিছু লোক লাগায় দেয় যে আসলে সে এই এত বড় লোক হলো থেকে, তার টাকা পয়সা আসলো থেকে। তো এইরকমভাবে হদিস করতে করতে কোনো না কোনো কারণবশে সে জানতে পারে যে লোকগুলো অনেক লাগায় দিয়েছে, সেই লোকগুলো জানতে পারে যে সে গুপ্তধন পাইছে অমুক জায়গার থেকে। তখন সেই জায়গাতে থেকে অন্য জায়গার তারা খনন শুরু করে। তো তখন পুরী তখন সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছে 3-4 জন এরকম ছিল। তো তখন ওই চারিদিক দিয়ে নুপুরের শব্দটা অটোমেটিকলি আসতেছে। তখন তারা একটু থমকে দাঁড়ায়, নুপুরের শব্দ ঝনঝন করে আস্তে আস্তে নুপুরের শব্দটা বৃদ্ধি হয়, নুপুরের শব্দটা আস্তে আস্তে জোরে হয়, হতে হতে তখন হি হা করে একটা বিকট একটা হাসির শব্দ। এই যে যখন একটা হাসির শব্দ যখন হয়, এক কথায় জীবনে তখন ওদের টানাটানি, এই শব্দ শুনে তখন কোদাল ফেলে দিয়ে ঝাড়ে কুশে দৌড়। তো তারা যায় আবার তার স্ত্রীকে বলে, প্রথম স্ত্রীকে বলে এই ঘটনা। যখন এই কথাটা বলে তখন সে চালাক মানুষ, তখন বুঝতে পারলো যে এই জায়গায় নিশ্চিত কিছু একটা ঘটনা আছে। তখন সে কবিরাজের কাছে যায়, যাওয়ার পর তখন বিষয়টা তখন খুলে বলে। তখন বলে যে তোর স্বামীর কাছে একটা পরী থাকে, তোর স্বামী সে পরীর সঙ্গে ঘর সংসার করে। তো এই কথা বলার পর তখন ওই মেয়েটা অবাক হয়ে যায়, কি আমার স্বামী পরী বিয়ে করেছে? করছে হ্যাঁ, তুই যে তার সাথে যে ব্যবহারটা করিস করার কারণে সে অমুক জায়গায় যায়, এইভাবে এইভাবে জিনিসগুলো পায়। তো করছে যে আমি ওর গুপ্ত যে সম্পদগুলো পায় সেগুলো আমি চাই। তো বলতেছে আমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ যে পরী তার কাছে আছে, এ পরী শুধু একা না, এবং যে জায়গাতে সম্পদটা আছে তার ভাগি শরিক সবাই আছে ওই জায়গাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তখন তাহলে আমি কি করবো? তখন ওই কবিরাজ আরেকজনের কাছে পাঠায় দেয়। তখন সেই অনুযায়ী তার কাছে যায়, সম্পূর্ণ ডিটেলস ঘটনা তার কাছ থেকে শোনার পর তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, সম্পদটা উদ্ধার করতে পারি তাহলে আপনার অর্ধেক আমার অর্ধেক, আপনি রাজি? তো বলতেছে হ্যাঁ আমি রাজি। তারা একটা দিন ধার্য করে, দিন ধার্য করার পর কবিরাজটা ওখানে বসে আসনে যখন বসার পর সে মতো অবস্থায় সে পরিবারের বাবা মা যারা আছে সবাই ওই তান্ত্রিককে ঘিরে নেয়। তান্ত্রিক তখন দেখতে পায়, বুঝতে পারে যে আসলে চারিদিকে ওরা বাউন্ডারি দিয়ে আমাকে ঘিরে নিয়েছে।
যদি এই জায়গাতে আমার কোনো রকমের কোনো সমস্যা যদি হয়, তাহলে এই জায়গা থেকে আমার জীবন নিয়ে বাঁচা বড় দুর্দার। তান্ত্রিক ঠিক সেইভাবেই বসে সে ঠিক মতো মন্ত্র পাঠ করেছে, করতে করতে এক পর্যায়ে কী জানি একটা ত্রুটি পায়, কোনো একটা ত্রুটি পায়, পাওয়ার কারণে ওই পরিবারে যে সর্বপ্রধান একটা মাথা ওই গোত্রের, সে বের হয়ে আসে। ওই তান্ত্রিকে এমনভাবে একটা শট মারে যে মানে এক শটে তান্ত্রিক মোটামুটি চলে যায় একদম বিলের ওই মাথায়, একদম বিলের মাঝখানে যা থাপ করে পড়ে যায়। এই না দেখে তান্ত্রিকের সহযোগী যারা আছিল ওই জায়গা মনে করেন যে একেবারে যখন তান্ত্রিক এক শট মারার পর তখন ওই জায়গাতে একটা মানে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। সেই রকম একটা মহাতাণ্ডব, মানে এমন অবস্থান, বাতাস ঘূর্ণিঝড়ের মতো। তখন ওই তান্ত্রিকের সহযোগী যারা আছিল তারা কেউ তিন শট মারে দেয়। তিনজনে মনে করেন তিন জায়গা যে করে পড়ে যায়। পড়ার পর তখন মনে করেন যে ওদের শরীর কিন্তু বন্ধ করা ছিল, তারপরেও কিন্তু কাজ করেন, কারণ ওই কাজের মধ্যে কোনো একটা ত্রুটি পেয়েছে, যার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। তখন সেই তান্ত্রিকেরা মানে কোনো রকমে একে অন্যের ধরে মানে কাতরাতে তারা চলে যায়। তখন ওই তান্ত্রিকের বাড়ি ছিল, যায় দেখে যে ওই অবস্থা, তখন তার অবস্থা সিরিয়াস অবস্থা। তো বলতেছে কী হলো, কাজ হলো? আরে তোমার রাখো তোমার কাজ, জীবন নিতে ফিরে আসছে, এটাই তো বিশাল কিছু। তো এই কথা বলার পর বলছে কী হয়েছিল, বলছে এই ঘটনা। তখন তার বইয়ের মেজাজ আরও গরম হয়ে যায়, আরও সে জেদি হয়ে যায়, হওয়ার কারণে তখন সে আরও কবিরাজ ঘাঁটা শুরু করে। যাই হোক, এরকমভাবে ঘটনাটা ঘটতে ঘটতে যখন এক পর্যায়ে লোকটা যখন অসুস্থ হয়ে যায়, বিছনায় পড়ে যায়, তখন সে একটা কবিরাজের সন্ধান পায় যে আমার স্বামীর কাছে এরকম এরকম ব্যাপার, একটা পরী আছে, সে পরীটাকে আপনি ছাড়াই নিতে হবে, সে পরী আমার ঘর সংসার সব নষ্ট করে দিচ্ছে। তো সে যে কাজে হাত দিত বুঝে সুঝে হাত দিত। তো তার স্ত্রী যায় যখন হাত পা ধরে কান্নাকাটি করলো, করার পর তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি অমুক দিন যাব। বলার পর তো তার স্ত্রী চলে যায়। ঠিক সেই দিন যখন বাড়ির থেকে বের হয়, কবিরাজটা যখন বাড়ির থেকে বের হয়ে ওই কাজের উদ্দেশ্যে বের হচ্ছে, হওয়ার পর তখন সে মেন রোড ধরে চলে আসতেছে পায়ে হেঁটে। তো একটা ফাঁকা জায়গা, কালো বোরকা পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। তো ওর মতো করে মাথা হাইলে চলে যাচ্ছে, যাতে যাতে তখন যেই কাছে চলে আসছে, তখন এত সুন্দর একটা খুশবু, এত সুন্দর একটা আতরের গন্ধ, যা শুনে ওই মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা মানে আতরের গন্ধ। তো যখন সেই কবিরাজটা কাছে আসছে, তখন একটা ছোট্ট করে সালাম দিল। দেওয়ার পরে সে কবিরাজ বুঝতে পারছে যে এটা অন্য কেউ, এটা মানুষ না, যেহেতু এত সুন্দর একটা আতরের গন্ধ, সেটা মানুষ এটা কখনোই হতে পারে না। তো তখন বলল যে সালাম দিল ছোট্ট করে, দেওয়ার পর বলতেছে ভাইজান, আপনি যে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন, কাজটা আপনি করেন না। তো বলতেছে কেন? বলতেছে আমি লোকটার সঙ্গে বিগত প্রায় 15-20 বছর ধরে আমি সংসার করে আসতেছি, তার স্ত্রী আপনার কাছে মিথ্যা কথা বলছে। 4-5 মিনিটের মধ্যে তার শর্টকাটে একটু মানে তার ঘটনাটা তুলে ধরলো। তো এই যে এতদিনে একটা সম্পর্ক, আপনি কি চান যে আমাদের এই সংসারটা ভেঙে যায়? বলতেছে ঠিক আছে বোন, আপনি যেহেতু আমাকে ভাই বলে ডাকছেন, আর আমি তো বিষয়টা জানতাম না, আপনি যেহেতু খুলে বললেন, আপনার ক্ষতি আমি কখনোই করব না। যেহেতু আপনি আমাকে ভাই বলে মানছেন, আপনার ক্ষতি আমি করবো না, আপনি নিঃসন্দেহে বাড়ি চলে যান। এই কথা বলার পর সেই কবিরাজ উল্টা মুখ হওয়ার পরে চলে যায় তার বাড়ির দিকে, এবং সে পরীটাও ওখান থেকে কিছু দূর যাওয়ার পর গায়েব হয়ে যায়। তো তার বেশ কিছুদিন পর তার স্বামী অসুস্থ অবস্থায় ছিল, মারা যায় অসুস্থ হয়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।